স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীত ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি। গেল 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এছাড়া 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর নিবন্ধন করেও 4 লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এর বেশি। সারা দেশে 2,797টি কেন্দ্রে হবে পরীক্ষা। পরীক্ষার কারণে 15ই আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষার আরও খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি তেজগাঁও বিএফ শাহীন কলেজ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল হাসান, তার কাছে। কামরুল, পরীক্ষা তো শুরু হয়ে গেছে, কেমন পরিস্থিতি দেখছেন সব মিলিয়ে জানাবেন আমাদের। সঙ্গীতা, আপনি জানেন যে আজ থেকেই কিন্তু সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও যে বিএফ শাহীন কলেজ আছে সেই শাহীন কলেজের সামনে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের অভিভাবকরাই কিন্তু এখানে এখন অবস্থান করছেন এবং তারা তাদের প্রিয় সন্তানকে আসলে পরীক্ষার হলে প্রবেশ করিয়ে তারা অপেক্ষা করছেন সন্তান কখন পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবে। একটু জানাবো, আপনি জানেন যে কিছুদিন ধরেই কিন্তু করোনার একটি উপক্রম দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আসলে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু শিক্ষার্থীদেরকে পরীক্ষার হলে প্রবেশ করা হচ্ছে। আমরা সকাল থেকেই এই বিএফ শাহীন কলেজে যেমনটা দেখতে পেয়েছি, শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা পরীক্ষার হলে প্রবেশ করছেন এবং সেখানে যাওয়ার পরেও এখানে গেটে যারা দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু সতর্ক করে দিচ্ছেন আসলে যাতে স্বাস্থ্যবিধি মেনেই তারা পরীক্ষার হলে বসেন এবং তারা পরীক্ষা দেন। তো এই পর্যায়ে আসলে আমি একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো। আপনি কি কাকে নিয়ে এসেছেন এখানে পরীক্ষা দিতে? আপনার কে পরীক্ষা? আমার ছেলে পরীক্ষা দিতেছে। ছেলে ইনশাল্লাহ ভালোভাবে ঢুকছে, কোনো সমস্যা নেই, আর কোনো ইয়ে নেই। কোনো সমস্যা হয়েছে কিনা এখানে? না, কোনো সমস্যা নেই। ছেলের এইচএসসি পরীক্ষা, এটা জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন। আসলে সন্তানের কাছে বাবা হিসেবে কি প্রত্যাশা রাখছে? আলহামদুলিল্লাহ, বড় বড় ধরনের আশা আছে আমাদের। আপনার কাছে জানতে চাইবো আপনি কাকে নিয়ে এসেছেন? আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি। ও পরীক্ষার্থী, এবার পরীক্ষা দিচ্ছে। এই কোনো সমস্যা হয়েছে? না, আসতে কোনো অসুবিধা না। আমার বাসা এখানে মহাখালীতে। আমরা আস্তে আস্তে চলে এসেছি। সবাই আমার ওয়াইফের জন্য দোয়া করবেন যাতে ভালো মতন পরীক্ষাটা দিতে পারে। স্ত্রীকে নিয়ে এসেছেন, আসলে স্ত্রীর কাছে প্রত্যাশা কি থাকছে আজকে? আসলে সবাই দেখি যে গার্জিয়ান তার ছেলের জন্য তার মেয়ের জন্য আসে, একটা আলাদা অনুভূতি থাকে। আমিও আসছি আমার স্ত্রীর জন্য। আমারও এক্সপেকটেশনটা খুব বেশি যে সে পড়াশোনা করতেছে বা করতে চাচ্ছে, এটা তার আগ্রহ অনেক আছে। এর জন্য আমিও তাকে পড়াশোনা করাচ্ছি এবং ভবিষ্যতে আমি আশা দিয়েছি ওকে যে ভবিষ্যতে আমি পড়াশোনা করাবো। আমার এই ইচ্ছাটা আছে এবং ওরও ইচ্ছা আছে পড়াশোনা করার জন্য। তো ওর কাছে আমি খুব আশাবাদী যে ও যাতে পরীক্ষাটা ভালো মতো দেয়। এবং আমাদের সঙ্গীত, আপনি শুনছিলেন আসলে আমাদের সঙ্গে একজন সংযুক্ত হয়েছেন, তিনি তার স্ত্রীকে নিয়ে আসলে পরীক্ষার হলে এসেছেন। স্বভাবত বলা যায় এটি আসলে তার জন্য বিশেষ একটি মুহূর্ত এবং তিনি তার প্রত্যাশার কথাগুলো বলছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো এইচএসসি পরীক্ষার সবশেষ তথ্য। সঙ্গীতা। কামরুল, ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম কলেজ কেন্দ্র থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, পরীক্ষা নিয়ে কেন্দ্রের সবশেষ পরিস্থিতি কি জানাবেন আমাদের? সঙ্গীতা, ইতিমধ্যে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা কেন্দ্রের বাইরে আছি। আমরা দেখছি যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেহেতু নির্দেশনা ছিল যে 30 মিনিট আগে তারা কেন্দ্রে প্রবেশ করবেন, সেই নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু এসেছেন এবং কেন্দ্রে প্রবেশ করেছেন। এবং যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটা নির্দেশনা ছিল যে পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে কোনো ধরনের সভা সমাবেশ এবং জনসভা বা জনসমাগম না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, তবে ঠিক সেটি সেভাবে মানা হচ্ছে না। আমরা দেখছি অভিভাবকরা একদম পরীক্ষা কেন্দ্রে যে প্রধান ফটক সেখানে দাঁড়িয়ে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে আছেন, তারা চেষ্টা করছেন যে আমরা একটু কথা বলতে চাই। একটু বলবেন যে কেমন দেখছেন পরীক্ষা কেন্দ্রের পরিবেশ? ঠিক আছে। প্রস্তুতি কেমন ছিল, কি আশা করছেন? আমার মেয়ে তো বরাবরই ভালো ছাত্রী আছে, মোটামুটি ভালো।
আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে তাদের প্রস্তুতি ভালো ছিল। একটু বলবেন আঙ্কেল, পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি সব মিলে? না, মাশাআল্লাহ ভালো আছে। মানে স্টুডেন্ট তো ঢুকছে, স্টুডেন্টরা সবাই মোটামুটি হলে অলরেডি পরীক্ষা তো মনে হয় শুরু হয়ে গেছে। দেখ আমরা এখন টেনশন মুক্ত, নিশ্চিন্তে। না, পরিবেশ মোটামুটি ভালো আছে। স্টুডেন্টরা সবাই তো হলে ঢুকেছে, যাত্রারা এর মধ্যে ঢুকে গেছে। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি, পরীক্ষা সত্যি ইনশাল্লাহ পরিবেশ ভালো আছে। যে একাডেমিক জীবনে এইচএসসিতে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, কি আশা করছেন? এতদিন তো একটু খুব টেনশনে ছিলাম করোনার জন্য। আল্লাহর রহমতে করোনাটা সরকার একটা প্রিপারেশন নিয়েছে, আমাদের ভালো একটা উদ্যোগ, এটার জন্য স্বাগতম। এখন একটা ভরসা করছি যে ছেলে একটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে, এবং আজকের এই পরিবেশটা খুবই ভালো লাগতেছে। আশা করি সম্পূর্ণ পরীক্ষাটা এইভাবেই সুন্দরভাবে হবে। ধন্যবাদ। একটু বলেন পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে। জি, আজকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা আমরা দেখেছি বিগত বছরগুলোতে চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজ মুখোমুখি অবস্থান হওয়ায় যানজট খুব প্রচুর থাকে, কিন্তু এবছর আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপত্তা জোরদারের মধ্যে দিয়ে পরীক্ষা সুন্দরভাবে। সঙ্গীতে শুনছিলেন যে আমরা অভিভাবকদের সাথে কথা বলছিলাম, তারা পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানাচ্ছেন এবং পরীক্ষা তাদের যে শিক্ষার্থীদের যে প্রস্তুতি সেটি নিয়েও সন্তুষ্টি জানাচ্ছেন। এছাড়া শিক্ষা বোর্ডেরও কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে, বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস এবং যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেটি তারা গ্রহণ করেছেন। তো সব মিলিয়েই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে। বিএনপি নির্বাচনী আমেজে থাকলেও প্রার্থী বাছাই আছে বড় চ্যালেঞ্জ। মনোনয়ন পেতে বাড়ছে আগ্রহীদের দৌড়ঝাঁপ। এরই মধ্যে দু এক জায়গায় তৃণমূলে কমিটি নিয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। নেতারা বলছেন এ ব্যাপারে তারা অনেক বেশি সতর্ক। প্রার্থী বাছাইয়ে দলীয় জরিপের পাশাপাশি চলছে বিএনপির হাইকমান্ডের বিশেষ জরিপ। তারা বলছেন ত্যাগী ও ক্লিন ইমেজধারীরাই পাবেন মনোনয়ন। গত দেড় দশকে 3টি জাতীয় নির্বাচনের একটিতে নামেমাত্র অংশ নিলেও কার্যত ভোটের স্বাদ পায়নি বিএনপি। 5ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনে যেতে মুখিয়ে দলটি। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন ধরে প্রার্থী বাছাইয়ে দলের মধ্যে চলছে জোরে সোরে প্রস্তুতি ও পর্যালোচনা। দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ তুলে বর্জন করলেও 2018 সালে বিএনপির প্রতিটি আসনে গড়ে প্রার্থী ছিল 8 জন। সেই পরিপ্রেক্ষিতে এবার প্রার্থী বাছাইয়ে কতটা বেগ পেতে হবে তা বলাই বাহুল্য। অন্তকুন্তল আর তৃণমূলে কমিটি নিয়ে অসন্তোষের মতো চ্যালেঞ্জ তো আছেই। বিএনপি নেতারা বলছেন প্রার্থী বাছাইয়ে চ্যালেঞ্জ থাকলেও ত্যাগী এবং জনপ্রিয়রাই এগিয়ে থাকবেন মনোনয়ন দৌড়ে। আমরা যে শুধু যে নির্বাচনের জন্যও না, আমরা যে আমাদের তৃণমূল পর্যায়ে যে কমিটিগুলো করছি, আমরা তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি যারা এই গত 16 বছর যুদ্ধ করেছে, যাদের হাজার হাজার মামলা, এগুলির প্রতি আমরা কাজ করছি। আমরা যতই ভালো মনে করি, এলাকার জনগণের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, জনপ্রিয় না হয়, তাহলে তো লাভ নেই। দলের নিবেদিত সৈনিক, দীর্ঘদিন দলকে সার্ভিস দিয়েছে। প্রার্থী বাছাইয়ে সমালোচনা এড়াতে মাঠ পর্যায়ে জরিপ চলছে। একই আসনে এবার একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হবে না বলেও জানান বিএনপির নীতি নির্ধারকরা। যে পরিবর্তন হয়েছে, এখানে যদি সবাইকে নিয়ে যদি সরকার গঠন না করা হয়, তাহলে দেশ পরিচালনা করা ডিফিকাল্ট হবে। সেই জন্যই সবাইকে নিয়ে, সবার মত নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই, নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের চেয়ারপারসন নিজেই কয়েকটা জরিপ করেন, দলের জরিপও আছে। সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক কিছু ঘটে যেগুলো সাধারণ মানুষ জানেও না, এবং শেষ মুহূর্তে অনেক ধরনের কেনাবেচার সিস্টেমে অনেক কিছু হয়। তো আশা করি এবার এই ধরনের তেমন কিছু হবে না। যুগপৎ আন্দোলনের সঙ্গী ও সমমনাদের কিছু আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে বিএনপি কৌশলী হবে বলেও জানালেন নেতারা। যারা আমাদের সাথে পথ চলেছি, আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে যাদের, তাদেরকেও সম্মানিত করা হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফের অস্থিরতা দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। শঙ্কা দেখা দিয়েছে আরেক দফা ভাঙনের। 28শে জুন দলটির 10ম সম্মেলন হওয়ার কথা থাকলেও হুট করেই একক সিদ্ধান্তে তা স্থগিত করেন চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অভিযোগ, চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারণেই দলের বিভক্তি ও বিভেদ প্রকাশ্যে রূপ নিচ্ছে। সাংগঠনিক দুর্বলতার জন্য কাদেরকে দায়ী করেন তারা। 90-এর গণ অভ্যুত্থানে হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় ভাঙনের শিকার হয় জাতীয় পার্টি। বেশ কয়েক বছর ধরে দলের নেতৃত্বের লড়াইয়ে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয়। আরেকটি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাস্তবতায় বাংলাদেশের রাজনীতি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে দ্বন্দ্ব আর ভাঙনের মুখে জাতীয় পার্টি।
গেল 20 মে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের বৈঠকে 28 জুন জাতীয় পার্টি সম্মেলনের দিন নির্ধারণ করা হয়, কিন্তু ভেন্যু পাওয়া যায়নি জানিয়ে হুট করেই সম্মেলন স্থগিত করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। এছাড়াও গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, গণহারে নেতাদের বহিষ্কার সহ নানান অভিযোগে আগে থেকে দলটির শীর্ষ নেতাদের মধ্যে জিএম কাদেরের প্রতি ক্ষোভ ছিল, যার ফলশ্রুতিতে এখন আরেক দফায় ভাঙনের মুখে জাতীয় পার্টি। জিএম কাদেরের অনুসারী হিসেবে পরিচিত শামীম হায়দার পাটোয়ারি বলেন, যে কেউ চাইলে আলাদা দল গঠন করতে পারেন, কিন্তু জাতীয় পার্টির নেতৃত্বে থাকবে বর্তমান চেয়ারম্যান। সেই মনোমালিন্যের ফলে অনেকেই অনেক সিদ্ধান্ত নিতে পারে, তাতে মূলধারার জাতীয় পার্টির কখনো কোনো ক্ষতি হয়নি, সামনেও হবে না। এবং আমি মনে করি আইনগতভাবে সেখানে জাতীয় পার্টির নামটি ব্যবহার করার কোনো সুযোগ নেই। নতুন কোনো দল যে কেউ করতে পারে। চেয়ারম্যানের সভাপতিত্ব ছাড়া এবং তার অনুমোদন ছাড়া কোনো কাউন্সিল গঠন হতে পারে না। দলটির শীর্ষ নেতারা বলছেন, ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি উঠায় এককভাবে সম্মেলন স্থগিত করেন জিএম কাদের। আমাদের প্রেসিডিয়াম হলো সুপ্রিম, তারা নীতি নির্ধারক, তাদের সাথে আলোচনা না করে তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে এটা বন্ধ করলেন। এর অনেকটা দায়ী তার, পুরোটা বলবো না, তার সাথে যারা আছে তারাও তাকে অনেক কথা বলছে যে একক নেতৃত্ব ভুল হতে পারে এবং একটা গণতান্ত্রিক চর্চা আমাদের পার্টির মধ্যে থাকা দরকার। আপনি একটা যৌথ নেতৃত্ব করেন এবং আমরাও একটা প্যানেল দিই। জিএম কাদের পন্থীদের দাবি, অতীতেও জাতীয় পার্টি ভাঙার পেছনে সরকারি দলের ইন্ধন ছিল, এবারও তাই হচ্ছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ধানের জেলা দিনাজপুরে বোরোর ভরা মৌসুমে হঠাৎ করেই চালের বাজার অস্থির হয়ে উঠেছে। মিলগেটে বস্তা প্রতি 200 থেকে 400 টাকা বেড়ে যাওয়ায় খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। হঠাৎ করে চালের বাজার অস্থির হওয়ার পেছনে মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ক্রেতা ও বিক্রেতারা। তবে মিল মালিকরা বলছেন, ধানের দর বাড়ায় বাজারে বাড়তি চালের দাম। ঈদের পর থেকেই বোরোর ভরা মৌসুমে দিনাজপুরের বাড়তি চালের দাম। 50 কেজির মিনিকেট চালের বস্তার মিলগেট দাম ছিল 3200 টাকা, তা এখন 300 থেকে 400 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 3500 থেকে 3600 টাকায়। অন্যদিকে 28 জাতের 2800 টাকায় বিক্রি হলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 3000 টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। ধানের ভরা মৌসুমে চালের দামের এমন ঊর্ধ্বগতিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। এক সপ্তাহ আগে নিচ্ছি চাল 70 টাকা করে, আর এখন নিচ্ছি চাল 75 টাকা করে। চাল চালের বাজার ঊর্ধ্বগতি সম্পন্ন। এই যে আগে চাউলের থেকে এখন বস্তায় 200 টাকা বেশি, অনেক চলবো। বাজার তো আর বিদ্যুৎ আর বাড়েনি। তবে চালের বাজার অস্থির হওয়ার পেছনে মালিকদের সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। কিছুদিন ধরে ধানের দাম বাড়ার কারণে মিলাররা বলতেছে চাউলের বাজার এর দাম বেশি। পরে ঈদের আগে অল্প কিছু বাড়ছিল, ঈদের পরে বাজারটা বেশি বাড়লো। 3 থেকে 5 টাকা প্রতি কেজিতে ঈদের পর থেকে কিন্তু বেড়ে গেছে। চালের দাম বৃদ্ধির কথা স্বীকার করে মিল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে বাজারে। অবৈধ মজুদের বিরুদ্ধে তদারকির দাবিও তাদের। বাজারে বস্তা প্রতি ধানের দাম প্রায় 250 থেকে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো সেই হিসাবে চালের দামও 50 কেজির বস্তায় 100 টাকা বা 150 টাকা বৃদ্ধি পেয়েছে। 15% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে 2 মাস আগে যে ধানটা কিনা হয় সেটা তো এমনি গায়ে কেজিতে 1 টাকা পড়ে যায়। এদিকে নিয়মিত বাজার তদারকির কথা জানান জেলার খাদ্য নিয়ন্ত্রক। খাদ্য বিভাগ আমরা মিলগুলোতে পরিদর্শন করছি, মজুদ যাচাই করছি, তাদের ধানের ক্রয় মূল্য এবং চালের বিক্রয় মূল্য আমরা যাচাই করছি যে এই ধানের দাম বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত দাম যেন তারা না নিতে পারে। কেবল আশ্বাস নয়, বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির তাগিদ ভোক্তাদের। ডিভিসি নিউজ ডেস্ক। 20 বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি বরগুনার সরকারি আশ্রয়ণ প্রকল্পের 37টি ব্যারাক। জরাজীর্ণ ঘরগুলো এখন প্রায় বসবাসের অযোগ্য। টিনের গায়ে মরিচায় ভেঙে গেছে বেড়া, কাঠ দিয়ে কোনো রকমে ঠেকিয়ে রাখা হয়েছে ঘরের চালা। এমন জরাজীর্ণ ঘরে মানবেতর দিন কাটাচ্ছে 1500-এর বেশি পরিবার। কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানালেও মেলেনি কোনো প্রতিকার। বরগুনার সদর উপজেলার মিম আবাসনের বাসিন্দা সুধীর সরকার, বয়স 75। একসময় মাটি কাটার শ্রমিক ছিলেন। প্রতিদিন আয় 250 থেকে 300 টাকা। থাকতেন অন্যের ঝুপড়ি ঘরে। 2002 সালে তৎকালীন সরকারের দেয়া উপহারের ঘর পান। তবে 10 বছর ধরেই জোড়াতালি দিয়ে থাকছেন জরাজীর্ণ সেই ঘরটিতে। খড়ি খেড়ি সব ভাঙ্গি চুরিয়ে পড়ে গেছে। এখন পলিটিন দিয়ে একটুকুন রং সাপড়া দিয়ে থাকি।
একই অবস্থা 2002 থেকে 2004 সালে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য ব্যারাকগুলো। নিরুপায় হয়ে অনেকে ছেড়েছেন উপহারের এসব ঘর। নদী তীরবর্তী হওয়ায় জোয়ারের পানি ঢুকে ভোগান্তিতে বাসিন্দারা। রয়েছে পয় নিষ্কাশন সহ নানা সমস্যা। বৃষ্টিতে তো কাগজ দিই, কাঁথা কাপড় ভিজে যায়, আবার পচে ফেলাইয়ে দিই, কর্মুখী। এতে এখন থাকার মতন না, এখন সব ভাঙে চুরি গেছে, পলিথিন দিয়ে নিচে, তারপর আমরা থাকি। টয়লেটটা পর্যন্ত আমাদের নাই, আমরা অনেক কষ্টের ভিতরেই এখন থাকি। ঘরগুলো অতি দ্রুত সংস্কারের দাবি ভূমিহীন, দুস্থ ও অসহায় এসব মানুষের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। এখন আমাকে ঘর দুয়ারটা যদি একটু সারিয়ে দেয় বা কোনো জায়গায় বিল্ডিং যদি দেয়, তাহলে তো আমাকে কোনো কষ্ট হয় না। যে খুঁড়িগুলো দিছিল, সিমেন্টের খুঁড়িগুলো, সেগুলো ফাটতে ফাটতে পড়ে যাইতেছে। কোনো সরকারের আমলেই আজ পর্যন্ত আমরা এই আশ্রয়ণ প্রকল্পের সংস্কার বা কোনো অনুদান আমরা পাইনি। এদিকে বরাদ্দ পেলে এসব ঘর সংস্কার করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের কাছে যে টিন আসে মাঝে মাঝে, আমরা সেই টিনের বরাদ্দগুলো আমরা কিন্তু উপজেলা পর্যায়ে পাঠিয়ে দিই। আর এছাড়া আমরা যদি কোনো এই ধরনের কোনো বরাদ্দ পাই, আমরা অবশ্যই সেগুলোকে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করব। বরগুনার 5 উপজেলায় 37টি ব্যারাকে মাথা গোঁজার ঠাঁই হয় 1809টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক। ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সময় মতো উপস্থিতি নিশ্চিতে নেওয়া প্রকল্পের প্রায় 2.25 কোটি টাকার পুরোটাই গেছে জলে। মানহীন ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট হয়ে যায় 2 মাসে। এরপর 5 বছর ধরে অকেজো পড়ে থাকলেও খোঁজ নেয়নি কেউই। শিক্ষকদের অভিযোগ 3 গুণ টাকা নিয়ে গছিয়ে দেওয়া হয় নিম্নমানের মেশিন। আর শিক্ষা অফিসও বলছে দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। ঝালকাঠির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্লিপ প্রকল্পের আওতায় 2019 সালে স্থাপন করা হয় বায়োমেট্রিক পদ্ধতির ডিজিটাল হাজিরা মেশিন। উদ্দেশ্য ছিল সময়মতো শিক্ষক হাজিরা নিশ্চিত করা। প্রথম 1-2 মাস ঠিকঠাক চললেও গেল 5 বছর ধরে হাজিরা মেশিনগুলো অকেজো হয়ে পড়ে আছে। এছাড়া মেশিনগুলো কী অবস্থায় আছে তারও খোঁজ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে পুরো কর্মসূচি ভেস্তে গেছে। এখন পুরনো পদ্ধতিতে খাতায় রেকর্ড করা হচ্ছে হাজিরা। করোনার কারণে আসলে দীর্ঘদিন আপনার স্কুল বন্ধ ছিল, এইরকম থাকতে থাকতে দীর্ঘদিন দেখা গেছে মেশিনটি অকেজ হয়ে পড়ছে। এখন যদি ডিজিটাল হাজিরা মেশিনটা সচল না থাকে, তাহলে আমরা এক্ষেত্রে অনেকেই ফাঁকি দেওয়ার একটা মানসিকতা কাজ করে। সফটওয়্যার আপডেট নাই, তারপর থেকে আমরা ম্যানুয়ালি শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করছি। শিক্ষকরা বলছেন আলোচনা না করেই স্থাপন করা হয় মানহীন মেশিন। বাজার মূল্য 10,000 টাকা হলেও নেওয়া হয় 30,000 টাকা। প্রধান শিক্ষকগণ যাচাই বাছাইয়ের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করার কথা থাকলেও এই প্রকল্পের কিছু লোক মানহীন মেশিন চাপিয়ে দিয়েছে বিদ্যালয়গুলোতে। আসা যাওয়ায় কোনো অসুবিধা হয় না, তারপরও এটা প্রমাণস্বরূপ থাকলে বেটার হতো আর কি। জেলায় নতুন যোগ দেয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন বিভিন্ন পর্যায়ে দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। স্লিপ ফান্ড থেকে শিক্ষক হাজিরা মেশিন কেনা হয়েছিল, কিন্তু বিভিন্ন পর্যায়ের দুর্নীতির কারণে এই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। যদিও এটি একটি খুব ভালো একটি প্রকল্প ছিল, কারণ এর মাধ্যমে আমরা মনিটরিং করে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে পারতাম। জেলার 584টি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক ডিভাইস স্থাপনে খরচ করা হয় 1,72,28,000 টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নে একটি সেতু ও রাস্তার অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার প্রায় 2 লাখ মানুষ। যোগাযোগ অবস্থা বেহাল হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া থেকে ঝরে পড়ার সংখ্যা বাড়ছে। ব্যাঘাত ঘটছে চরে উৎপাদিত ফসল আনা নেওয়াতেও। কাঠের সাঁকো দিয়ে তিস্তার শাখা নদী পারাপার করছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের 2 লাখ মানুষ। তারাপুর বেকরির চর, বীরহিমের চর, নয়ারহাট, চরখোদ্দা, বেলকা, উলিপুর, বজরা, সন্তোষগ্রাম, সাদা লস্করের চরের লোকজন যাতায়াত করে এই পথেই। প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা ছিল, তাও দীর্ঘদিন ধরে বন্ধ। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় লেখাপড়া থেকে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। বেড়েছে বাল্য বিয়ের হারও। এই ব্রিজটা অস্থির হওয়ার কারণে এখানে বাল্য বিবাহ বৃদ্ধি পায়, শিক্ষার হার কমে যায়। বাচ্চাটা স্কুল দেওয়া বেড়ায় আমাদের সমস্যা হয়, আমরা ভয়ে থাকি একটু। গর্ভবতী মহিলারা প্রসবের জন্য যখন ডাক্তারের কাছে যাওয়া দরকার, তারা সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছিতে পারে না।
সেতু ও সেতুর সংযোগ সড়ক পাকা না হওয়ায় এখানকার চরের উৎপাদিত বাদাম, ভুট্টা, ধান, পাট, আলু ও সবজি চরে পচে নষ্ট হয়। অনেকে তা আনা নেয়া করেন ঘোড়ার গাড়ি দিয়ে। দ্রুত সেতু নির্মাণের পাশাপাশি সংযোগ সড়কটিও পাকাকরণের দাবি তাদের। আমাদের সরকারের কাছে আকুল আবেদন, অতি দ্রুত আমাদের রাস্তা সহ পূর্ণাঙ্গ ব্রিজের প্রয়োজন। আমাদের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গায় যাতে দ্রুততম সময়ে যাতে আমরা পূর্ণাঙ্গ একটা ব্রিজ পাই এবং সেই সাথে ব্রিজ সংযুক্ত যে রাস্তা সেই রাস্তাও যাতে পাকাকরণ হয়। আমি চেয়ারম্যান হওয়ার পর 7টা ব্রিজে খুঁটি গাড়িয়ে বাঁশের সাঁকো কাঠের সাঁকো নির্মাণ করছিলাম। অতিবৃষ্টির কারণে পানি আসার কারণে ব্রিজের খুঁটি ভাঙি যায়, যার কারণে এই ব্রিজের সমস্যার সৃষ্টি হয়। সমস্যার সমাধানে দ্রুত সেতু নির্মাণ করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় বেশ উৎফুল্ল তারা। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই সেই নির্বাচন নিয়ে তাদের মধ্যে আগ্রহটাও একটু বেশি। বিশেষ করে নতুন বাস্তবতায় এবার ভোটাধিকার প্রয়োগ করতে মুখে আছেন। মরুর দেশ সৌদি আরব, 30 লাখের অধিক বাংলাদেশির বসবাস, যাদের অক্লান্ত পরিশ্রমের অর্থে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতির চাকা। সেসব প্রবাসীদের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম, গুমখুনের কারণে 17 বছর ভোট দিতে না পারায় ক্ষুব্ধ অনেকেই। আমাদের ভোটের অধিকার নিয়ে আমরা অনেকগুলি প্রস্তাব রেখেছি, অনেকবার কথা বলেছি। ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমাদের অনুরোধ, সৌদি আরবের 40 লক্ষ প্রবাসীদের অনুরোধ, মধ্যপ্রাচ্যে 1 কোটি প্রবাসীদের অনুরোধ, আমাদেরকে যেন ভোট অধিকার দেওয়া হয়। সৌদি আরবে অনেক প্রবাসী আছেন এখনও ভোটার হননি। তাদেরকে ভোট কার্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান প্রবাসী রাজনীতিবিদরা। আমরা প্রবাসী যারা আছি তারা যারা ভোটার হয় না তাদের ভোটার করা এবং সবাই যেন ভোট দিতে পারে বাংলাদেশের, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে তাদের মতামত দিতে পারে। অন্যান্য উন্নত দেশের মতো অনলাইনে ভোটের ব্যবস্থা করার আহ্বান জানান প্রবাসীরা। আমি প্রবাস থেকে এটা প্রবাসীরা যেন ভোট দিতে পারে, উনি যেন এই ব্যবস্থা করা হয়। আমরা প্রবাসীরা চাইতেছি যেন আমরাও ভোট দিতে পারি। একটা নির্বাচন দেশের সুন্দর সুস্থ নির্বাচন হোক। মানুষ 18 বছর মানুষ ভোট দিতে পারে নাই। প্রবাসীরা মনে করেন গত সরকারের আমলে দীর্ঘদিন ভোট দিতে না পারার কারণে বর্তমানে মানুষের ভোট দেওয়ার উৎসাহ, উদ্দীপনা ও আগ্রহের কোনো কমতি নেই। যত দ্রুত সম্ভব বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে উনি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে যেন অর্পণ করেন। আমরা বলতে চাই, প্রবাস থেকে আবারও 17 বছর ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা দিনের ভোটকে রাতে নিয়ে গেছে, ওদের ইচ্ছা মতো ভোট দিয়েছে। যত দ্রুত সম্ভব ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিও করেছেন প্রবাসীরা। আইন শৃঙ্খলার দিকে উনি যেন নজর দেয়, কারণ দেশের বর্তমান যে যার মতো করে যা ইচ্ছা তা করতেছে। ডিবিসি নিউজ ডেস্ক। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে স্থগিত হওয়ার সংলাপ আবারও শুরু হবে। তবে ইরানের সাথে আর কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন, ইরান এখন যুদ্ধ শেষ করেছে, এছাড়া তাদের পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়েছে। তাই চুক্তি হোক বা না হোক তাতে আর কোনো কিছু আসে যায় না। তবে প্রয়োজন হলে চুক্তি হতেও পারে বলে জানান তিনি। অদ্ভুত দেহভঙ্গি, বিস্ফোরক মন্তব্য কিংবা বিতর্কিত সিদ্ধান্ত ও আচরণের জন্য হরহামেশাই হন গণমাধ্যমের খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় থাকেন আলোচনা কিংবা সমালোচনার কেন্দ্রে। এবার তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন মার্কিন রিপাবলিকান এক আইন প্রণেতা। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নিশ্চিতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ মনোনয়ন দেওয়ার সুপারিশ করা হয়। আসলে তিনি জাত ব্যবসায়ী। 2 বার মার্কিন প্রেসিডেন্টের মুকুট পরায় ব্যবসায়ী কখনো বনে যেতে চান খ্রিস্টানদের ধর্মগুরু পোপ, কখনো আবার ইচ্ছা পোষণ করেন শান্তিতে নোবেল জেতার। তবে একটি দুটি নয়, ডোনাল্ড ট্রাম্পের দাবি 4 থেকে 5 বার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত তার, কারণ তার নেতৃত্বেই সংঘটিত হচ্ছে একের পর এক শান্তি চুক্তি।
ইরান ইসরায়েল উত্তেজনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজায় ইসরায়েলি আগ্রাসন, রুয়ান্ডা কঙ্গোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সহ বিভিন্ন কারণে যখন উত্তপ্ত বিশ্ব, তখনই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নিজের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ট্রাম্পের দাবি আলোচনার ঝড় তোলে। তবে সপ্তাহ না পেরোতেই তার উচ্চাকাঙ্ক্ষা পূরণে অনেকটাই এগিয়ে গেলেন ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে এ পুরস্কারের জন্য মনোনীত করতে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি দিয়েছে রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার। চিঠিতে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ভূমিকাকে অসাধারণ এবং ঐতিহাসিক বলে উল্লেখ করেন। এর আগে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংকটে কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে 2026 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে কি ট্রাম্পের মাথায় যুক্ত হচ্ছে নোবেল শান্তি পুরস্কারের মুকুট? তা দেখতে অপেক্ষা করতে হবে নরওয়েজিয়ান নোবেল কমিটির ঘোষণা পর্যন্ত। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন।